বন্ধুরা, ভাবুন তো পৃথিবীর সবথেকে শক্তিশালী দেশ যার মুদ্রা অর্থাৎ ডলার দিয়ে সারা বিশ্ব চলে, সেই দেশটায় যদি একদিন সকালে উঠে বলে যে তাদের পকেটে আর টাকা নেই, অবিশ্বাস্য মনে হচ্ছে? দেখুন এই হেডলাইনটি। এটি কোনো সাধারণ খবর নয়। খোদ আমেরিকার ট্রেজারি ডিপার্টমেন্ট তাদের কনসলিডেটেড ফিনান্সিয়াল রিপোর্টে এমন কিছু তথ্য তুলে ধরেছে যা শুনলে যে কারো পায়ের তলার মাটি সরে যাবে। সহজ ভাষায় বললে আমেরিকার ইনসলভেন্সি বা দেউলিয়া হওয়ার ঘন্টা বেজে গেছে। আমি সুশোভন, আর আপনারা দেখছেন অদ্ভুত অথচ বাস্তব। আজ আমাদের ভিডিওতে আমরা ডিকোড করব আমেরিকার এই মহান পতনের আসল সত্য। কেন তাদের সম্পদ মাত্র $6 ট্রিলিয়ন আর ধার আকাশ ছোঁয়া? কেন ভারত আর চীনের মতো দেশগুলো তড়িঘড়ি করে আমেরিকার হাত ছাড়ছে? ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের এই জিওপলিটিক্যাল অ্যানালিসিস আপনার বিশ্ব অর্থনীতি দেখার দৃষ্টিভঙ্গি বদলে দেবে। প্রথমে একটা অঙ্কের হিসাব দিই, কারণ অঙ্ক কখনো মিথ্যা বলে না। দেখুন, সাধারণ মানুষের মতো একটা দেশকেও তো চলতে হয় আয় আর ব্যয়ের একটা ব্যালেন্স রেখে, কিন্তু আমেরিকার ক্ষেত্রে সেই ব্যালেন্স বা ভারসাম্য শব্দটাই এখন ডিকশনারি থেকে হারিয়ে গেছে। বন্ধুরা, এই সরকারি রিপোর্টটি ভালো করে লক্ষ্য করুন। এখানে খোদ আমেরিকার গভর্নমেন্ট অ্যাকাউন্টেবিলিটি অফিস স্বীকার করে নিয়েছে যে তাদের আর্থিক অবস্থা এখন ইনসাস্টেনেবল। রিপোর্টে দেওয়া তথ্য অনুযায়ী আমেরিকার মোট অ্যাসেট বা সম্পদ, যার মধ্যে তাদের গোল্ড রিজার্ভ থেকে শুরু করে সরকারি সম্পদ আছে, তার মূল্য মাত্র $6 ট্রিলিয়ন। কিন্তু মুদ্রার উল্টো পিঠটা দেখুন। তাদের ওপর টোটাল লায়াবিলিটিস বা দায়ের বোঝা দাঁড়িয়েছে প্রায় $47.78 ট্রিলিয়ন। সাধারণ বুদ্ধিতে ভাবুন, আপনার পকেটে আছে $6, কিন্তু বাজারে দেনা করে রেখেছেন $47 টাকার উপর, অর্থাৎ আপনার সম্পদের চেয়ে দায় প্রায় 8 গুণ বেশি। আপনি যদি 47 থেকে 6 বিয়োগ করেন, তবে আমেরিকার নেট দায় বা নেট লায়াবিলিটি দাঁড়ায় $41.72 ট্রিলিয়ন। কিন্তু ভয়ঙ্কর বিষয় শুধু এই পাহাড় প্রমাণ ঋণ নয়, বরং প্রতি বছর এই ঋণের বেড়ে চলার গতি। আমেরিকার অ্যানুয়াল বাজেট ডেফিসিট বা বার্ষিক ঘাটতি এখন প্রায় $1.9 ট্রিলিয়ন। এর মানে খুব সহজ, আমেরিকা সরকার ট্যাক্স বা অন্যান্য উৎস থেকে যা কামাই করে তার চেয়ে বছরে $2 ট্রিলিয়ন বেশি উড়িয়ে দিচ্ছে। এখন প্রশ্ন হলো, এই যে বাড়তি $2 ট্রিলিয়ন গর্ত, এটা তারা ভরাট করবে কিভাবে? উত্তর হলো প্রিন্টিং মানি বা বোরোইং। তারা একের পর এক ট্রেজারি বন্ড ইস্যু করে দুনিয়ার কাছ থেকে ধার নিচ্ছে আর দুহাতে ডলার ছাপছে। কিন্তু বন্ধুরা, অর্থনীতিতে একটা কথা আছে, দেয়ার ইজ নো সাচ থিং অ্যাজ এ ফ্রি লাঞ্চ। আপনি যত বেশি ডলার ছাপবেন, ডলারের ক্রয় ক্ষমতা তত কমবে, আর মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন সাধারণ মানুষের পকেট কেটে নেবে। পরিস্থিতি এতটাই হাতের বাইরে চলে গেছে যে আমেরিকা এখন তাদের ডিফেন্স এবং সেনাবাহিনীতে যত টাকা খরচ করে তার চেয়েও বেশি টাকা খরচ করতে হচ্ছে শুধুমাত্র পুরনো ঋণের ইন্টারেস্ট বা সুদ মেটানোর জন্য। বন্ধুরা, এটা কি কোনো সুপার পাওয়ারের লক্ষণ, নাকি একটা ভেঙে পড়া অর্থনীতির শেষ চিৎকার? এই খেলা আর কতদিন চলবে? এই যে আজ আমেরিকার ভাড়ারে টান পড়েছে, এর পেছনে কিন্তু একদিনের গল্প নেই, রয়েছে এক দীর্ঘ এবং জটিল হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড। আমাদের ফিরে যেতে হবে 1944 সালে, যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ প্রায় শেষের পথে। সেই সময় বিশ্বের 44টি দেশ মিলে তৈরি করলো ব্রেটন উডস এগ্রিমেন্ট। ঠিক হলো সারা বিশ্বের বাণিজ্য হবে মার্কিন ডলারের মাধ্যমে। কিন্তু কেন সবাই ডলারকে বিশ্বাস করবে? তার গ্যারান্টি হিসেবে আমেরিকা কথা দিল যে তারা যত ডলার ছাপবে, ঠিক তত মূল্যের সমপরিমাণ সোনা বা গোল্ড তাদের কেন্দ্রীয় ব্যাংকে বা ফোর্ট নক্সে জমা রাখবে। মানে আপনি যদি $45 নিয়ে আমেরিকার ব্যাংকে যেতেন, তারা আপনাকে 1 আউন্স সোনা দিতে বাধ্য ছিল। একেই বলা হয় গোল্ড স্ট্যান্ডার্ড। কিন্তু বন্ধুরা, পাশা উল্টে গেল 1971 সালে। আমেরিকা তখন ভিয়েতনাম যুদ্ধে জড়িয়ে পড়েছে। খরচ সামলাতে তারা তাদের সোনার মজুতের চেয়ে অনেক বেশি ডলার ছাপিয়ে ফেলেছিল। যখন ফ্রান্স সহ অন্যান্য দেশ তাদের ডলার ফেরত দিয়ে সোনা দাবি করতে শুরু করলো, তখন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন বুঝতে পারলেন যে আমেরিকার কাছে অত সোনা নেই। 1971 সালের 15ই আগস্ট প্রেসিডেন্ট নিক্সন টিভিতে এসে হঠাৎই ঘোষণা করলেন যে ডলার আর সোনার সাথে যুক্ত থাকবে না।
ইতিহাসে একেই বলা হয় নিক্সন শক। রাতারাতি ডলার হয়ে গেল একটি ফিয়েট কারেন্সি, অর্থাৎ যার পেছনে কোনো সোনা নেই, আছে শুধু মার্কিন সরকারের প্রতিশ্রুতি। এরপর থেকেই শুরু হলো আমেরিকার লাগামহীন ফিসক্যাল পলিসি। তারা বুঝে গিয়েছিল যে সারা বিশ্বের ডলার প্রয়োজন, তাই তারা যত খুশি ধার করতে পারে এবং যত খুশি নোট ছাপাতে পারে। এই ঔদ্ধত্য থেকেই তারা বছরের পর বছর তাদের ডেপ্ট সেলিং বা ঋণের সীমা বাড়িয়ে গেছে। কিন্তু বন্ধুরা, 2026 সালে এসে সেই যথেচ্ছ ঋণ নেওয়ার নীতি আজ একটা আগ্নেয়গিরিতে পরিণত হয়েছে, যা যে কোনো সময় ফেটে গিয়ে পুরো বিশ্ব অর্থনীতিকে ছাই করে দিতে পারে। এখন আপনাদের মনে হতেই পারে, সুশোভন, 47 ট্রিলিয়ন ডলার তো অনেক বেশি, কিন্তু আমেরিকার মতো বিশাল ইকোনমির জন্য হয়তো এটা সামলানো অসম্ভব নয়। কিন্তু বন্ধুরা, এখানেই আসল টুইস্ট। কারণ এই 47 মিলিয়ন তো হিমশৈলের কেবল চূড়া মাত্র, আসল চমক তো এখনো বাকি। আমেরিকার ট্রেজারি বিভাগ তাদের রিপোর্টে এমন একটি হিসাব দিয়েছে যা শুনলে আপনার মাথা ঘুরে যাবে। তারা দুটি বড় খাতের কথা উল্লেখ করেছে, সোশ্যাল সিকিউরিটি এবং মেডিকেয়ার। সোজা ভাষায়, আমেরিকার বয়স্ক নাগরিকদের পেনশন এবং চিকিৎসার যে খরচ সরকার বহন করতে প্রতিশ্রুতি দিয়েছে, অবাক করা বিষয় হলো এই বিশাল খরচগুলোকে আমেরিকা তাদের মূল ব্যালেন্স শিটে দেখায় না। একে ইকোনমিক্সের ভাষায় বলা হয় অফ ব্যালেন্স শিট লায়াবিলিটি। এই খাতের মোট দায়ের পরিমাণ কত জানেন? 88.4 ট্রিলিয়ন। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন, 88.4 ট্রিলিয়ন। আমেরিকার ট্রেজারি রিপোর্ট অনুযায়ী আগামী 75 বছরে তাদের নাগরিকদের এই সামাজিক সুরক্ষা দেওয়ার জন্য সরকারের হাতে কোনো টাকা নেই। গত এক বছরেই এই দায়ের পরিমাণ প্রায় 10 ট্রিলিয়ন ডলার বেড়ে গেছে। এবার একটু ঠান্ডা মাথায় অঙ্কটা মিলিয়ে নিন, কারণ এই সংখ্যাগুলো কোনো কল্পনা নয়, বরং আমেরিকার নিজের দেওয়া তথ্য। আগে আমরা দেখেছিলাম 47.8 ট্রিলিয়ন ডলারের সরাসরি ঋণ বা ডাইরেক্ট লায়াবিলিটিস, আর তার সাথে যখন আপনি এই 88.4 ট্রিলিয়ন ডলারের গোপন সামাজিক প্রতিশ্রুতি যোগ করবেন, তখন মোট সংখ্যাটা দাঁড়ায় কত অবিশ্বাস্য, 136.2 ট্রিলিয়ন ডলার। বন্ধুরা, তুলনাটা একবার দেখুন। আমেরিকার এক বছরের মোট জিডিপি বা জাতীয় আয় হলো বড়জোর 30 থেকে 32 ট্রিলিয়ন ডলার, অথচ তাদের মোট আয়ের বোঝা এখন 136 ট্রিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে। এর মানে খুব সহজ, আমেরিকার আয় বা তার ইকোনমির যা সাইজ, তার তুলনায় তাদের দেনা বা দায়ভার এখন 5 গুণেরও বেশি। ভাবুন তো, আপনার বার্ষিক আয় যদি 10 লক্ষ টাকা হয়, কিন্তু আপনার মাথায় যদি 50 লক্ষ টাকা দেনা থাকে, আপনি কি শান্তিতে ঘুমাতে পারবেন? ইকোনমিক্সের ভাষায়, যখন কোনো দেশ বা সংস্থা জানে যে তাদের বর্তমান এবং আগামী প্রজন্মের সমস্ত রোজগার দিয়েও এই দায় মেটানো কোনোদিন সম্ভব নয়, তখন তাকেই বলা হয় ফিসক্যাল ব্যাংক্রাপসি বা আর্থিক দেউলিয়া অবস্থা। আজ খোদ আমেরিকার ট্রেজারি বিভাগের ডেটা এই ভয়ঙ্কর সত্যটা চিৎকার করে বলছে। যখন দায় সম্পদের চেয়ে অনেক গুণ বেড়ে যায় এবং সেই দায় মেটানোর কোনো বাস্তব পথ খোলা থাকে না, তখন সেই অবস্থাকে বলা হয় ইনসলভেন্সি। আমেরিকা এখন সেই খাদের কিনারে দাঁড়িয়ে আছে যেখানে তাদের ইকোনমি আর নিজের ওজনে নিজে চলতে পারছে না। এটা কোনো ষড়যন্ত্র তত্ত্ব নয়, বরং খোদ আমেরিকার ব্যালেন্স শিটের করুণ বাস্তবতা। এখন আপনাদের মনে একটা স্বাভাবিক প্রশ্ন আসতে পারে, বাকি বিশ্ব কি এই ভয়ঙ্কর বিপদের কথা টের পাচ্ছে না? তারা কি অন্ধ হয়ে বসে আছে? অবশ্যই না। বিশেষ করে আমাদের দেশ ভারত এবং চীনের মতো বড় ইকোনমিগুলো এখন আমেরিকার এই ফিনান্সিয়াল কন্ডিশন নিয়ে অত্যন্ত সতর্ক। বন্ধুরা, গত 12 থেকে 14 মাস ধরে বিশ্ব অর্থনীতিতে একটা অদ্ভুত ট্রেন্ড দেখা যাচ্ছে। ভারত, চীন এবং ব্রাজিলের মতো দেশগুলো তাদের কাছে গচ্ছিত রাখা ইউএস ট্রেজারি বন্ড বা আমেরিকার সরকারি ঋণপত্রগুলো বাজার দরে গণহারে বিক্রি করে দিচ্ছে। কিন্তু কেন? তারা কি হঠাৎ ডলারের উপর বিশ্বাস হারিয়ে ফেলল? কারণটা খুব সহজ। তারা বুঝে গেছে যে আমেরিকার ইকোনমি এখন একটা তাসের ঘর বা হাউস অফ কার্ডসের মতো দাঁড়িয়েছে। আজ যদি আমেরিকা অফিসিয়ালি ইনসলভেন্ট বা দেউলিয়া ঘোষিত হয়, তবে এই বন্ডগুলোর বা কাগজের টুকরোগুলোর কোনো মূল্য থাকবে না। তাই বড় বড় দেশগুলো এখন আর তাদের কষ্টার্জিত অর্থ এই ডুবন্ত জাহাজে রাখতে চাইছে না। সবচেয়ে বড় খবর হলো, আমাদের আরবিআই
এখন তার ফরেন এক্সচেঞ্জ রিজার্ভে ডলারের বদলে গোল্ড বা সোনা জমানোর দিকে চরম মাত্রায় জোর দিয়েছে। শুধু ভারত নয়, সারা বিশ্বের কেন্দ্রীয় ব্যাংকগুলো এখন ডলার ছেড়ে সোনার দিকে ঝুঁকছে। বন্ধুরা, এটি একটি ঐতিহাসিক জিওপলিটিক্যাল শিফট। গত কয়েক দশক ধরে চলে আসা ডলারের একাধিপত্য বা ডলার হেজিমনি এখন ধ্বংসের মুখে। বিশ্ব এখন এমন একটা ভবিষ্যতের দিকে এগোচ্ছে যেখানে ডলার আর অপ্রতিদ্বন্দ্বী রাজা থাকবে না। এই পরিবর্তনই প্রমাণ করে যে আমেরিকার অর্থনৈতিক আধিপত্যের সূর্য এখন অস্তগামী। বন্ধুরা, যখন নিজের ঘরের ছাদ ফুটো হয়ে জল পড়ছে, তখন কি কোনো বুদ্ধিমান মানুষ প্রতিবেশীর ঝগড়ায় গিয়ে টাকা ওড়ায়? আমেরিকা ঠিক সেটাই করছে। একদিকে তাদের পকেটে টান পড়েছে, ট্রেজারি বলছে তারা দেউলিয়া, আর অন্যদিকে তারা জড়িয়ে পড়ছে একের পর এক নতুন নতুন যুদ্ধে। সম্প্রতি ইরানের সাথে যে সংঘাতের পরিস্থিতি তৈরি হয়েছে, সেখানে গত মাত্র কয়েক সপ্তাহেই আমেরিকা প্রায় 20 থেকে 25 বিলিয়ন ডলার উড়িয়ে দিয়েছে। ভাবুন একবার, যেখানে সাধারণ মার্কিন নাগরিক মুদ্রাস্ফীতির চাপে পিষ্ট হচ্ছে, সেখানে মাত্র 25 দিনে 25 বিলিয়ন ডলার খরচ করে ফেলা হয়েছে শুধু যুদ্ধের পেছনে। শুধু তাই নয়, পেন্টাগন এখন মার্কিন কংগ্রেসের কাছে আরও 200 বিলিয়ন ডলারের অতিরিক্ত ফান্ডের দাবি জানিয়েছে। আজ আমেরিকার সাধারণ মানুষ এবং সে দেশের বড় বড় থিঙ্ক ট্যাঙ্কগুলো একটা কঠিন প্রশ্ন তুলছে। তারা বলছে, এই যে 20 থেকে 25 বিলিয়ন ডলার মরুভূমিতে বোমাবাজি করতে খরচ হলো, সেই টাকা দিয়ে কত কিছু করা যেত। এই টাকা দিয়ে আমেরিকার কয়েক লক্ষ শিশুকে এক বছরের জন্য স্কুলে ফ্রি লাঞ্চ দেওয়া যেত, কয়েক হাজার নতুন স্কুল তৈরি করা যেত, অথবা লক্ষ লক্ষ মানুষের জন্য উন্নত স্বাস্থ্য পরিষেবা বা মেডিকেয়ার নিশ্চিত করা যেত। কিন্তু ওয়াশিংটনের শাসকরা সাধারণ মানুষের জীবনযাত্রার চেয়ে যুদ্ধের রাজনীতি বা ওয়ার ইকোনমিক্সকে বেশি প্রাধান্য দেয়। বন্ধুরা, ইতিহাস সাক্ষী আছে, যে কোনো বড় সাম্রাজ্যের পতনের আগে তারা তাদের অভ্যন্তরীণ সমস্যার চেয়ে বাইরের সামরিক শক্তি প্রদর্শনে বেশি টাকা খরচ করে। আমেরিকার এই লাগামহীন সামরিক ব্যয় কি তাদের পতনের কফিনে শেষ পেরেক হতে চলেছে? সাধারণ মার্কিন নাগরিকরা কি আর এই ভার বইতে পারবে? অদ্ভুত শোনালেও এটাই এখন আমেরিকার রূঢ় বাস্তব। বন্ধুরা, তাহলে ভবিষ্যৎ কি? যদি আমেরিকা তাদের ফিসক্যাল রেসপন্সিবিলিটি আইন ঠিক না করে এবং খরচ না কমায়, তবে বিশ্ব অর্থনীতিতে এক ভয়াবহ ধস নামবে। 2026 সাল আমেরিকার জন্য একটি কঠিন পরীক্ষার বছর হতে চলেছে। আমেরিকার ট্রেজারি ডিপার্টমেন্ট নিজেই স্বীকার করে নিয়েছে যে তাদের অবস্থা শোচনীয়, কিন্তু সমাধান কারোর কাছে নেই। আমেরিকা কি পারবে এই বিশাল ঋণের পাহাড় থেকে নামতে, নাকি আমরা ডলারের পতনের সাক্ষী হতে চলেছি? আপনারা কি মনে করেন? আমেরিকার এই দেউলিয়া হওয়ার খবর কি সারা বিশ্বের বাজারে প্রভাব ফেলবে? কমেন্ট সেকশনে অবশ্যই জানান। আজকের ভিডিও ভালো লাগলে লাইক করুন এবং এই ধরনের গভীর জিওপলিটিক্যাল অ্যানালিসিস পেতে অদ্ভুত অথচ বাস্তব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।